2026 সালের মাধ্যমিক বন্ধুরা, তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে প্রায় ১ সপ্তাহ হলো। এই ১ সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু কি করছো না? বিশ্রাম করছো। অর্থাৎ ক্লান্ত শরীরে তোমরা কিন্তু বিশ্রাম নিচ্ছ। কেউ বা ভ্রমণে বেরিয়েছো। কোথায়? না, এই রাজ্য ছেড়ে ভিন রাজ্য বা এই দেশ ছেড়ে ভিন দেশ বা কেউ বা এই মহাদেশ ছেড়ে অন্য মহাদেশেও গেছো। কিন্তু দেখো, এরই মধ্যে কিন্তু তোমাদের দরজায় এসে টোকা দিচ্ছে আরেক দোসর। অর্থাৎ এরই মধ্যে তোমাদেরকে ঠিক করে ফেলতে হবে যে তোমরা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে ভবিষ্যৎ লাইফটা অ্যাচিভ করবে। অর্থাৎ ভবিষ্যতে কিভাবে দাঁড়াবে, এর জন্যই কিন্তু তোমাদের দরজায় এসে টোকা দিচ্ছে। কি? না, কি নিবি? তাড়াতাড়ি ওঠ। উঠে জেগে ওঠ। অর্থাৎ জেগে উঠে ঠিক করে ফেল যে কোন সাবজেক্টটা নিবি, অর্থাৎ কোন স্ট্রিমটা নিবি, কোন স্ট্রিম নিবি আর কোন স্ট্রিমে কোন সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো চয়েস কর। তাহলে দেখো, এই চয়েস করার সাথে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা তো ঘুরছি, ফিরছি, ভ্রমণ করছি, সবই করছি, আনন্দ উপভোগ করছি। এই সবই কিন্তু শিক্ষা, অর্থাৎ শিক্ষারই অঙ্গবিশেষ। এর মধ্যে থেকেও কিন্তু শিক্ষা লাভ করা যায়। তাই আমি বলব, আর বসে না থেকে তাড়াতাড়ি জেগে উঠে কি করতে হবে? না, একটা স্ট্রিমটাকে বেছে নিতে হবে। তো আমরা এই ১ সপ্তাহের মধ্যে মোটামুটি একটা ঠিক করে ফেলেছি যে আমরা কত পার্সেন্ট মার্কস পাবো। এই কত পার্সেন্ট মার্কসের উপরেই কিন্তু ডিপেন্ড করবে কি? না, কোন স্ট্রিম নেব। অর্থাৎ স্ট্রিমটা যদি ঠিকঠাক না নেওয়া থাকে তাহলে কিন্তু নানা ত্রুটি বিচ্যুতি এসে যাবে। আর এই ত্রুটি বিচ্যুতি যাতে না আসে সেজন্যই কিন্তু আজকের এই আলোচনা। তো তোমাদের এটা সংবাদ দিতে এসেছি। অর্থাৎ যারা নাকি কি পাবে? না, 40 থেকে 60% মার্কস পাবে, তারা কি নেবে? আর যারা 60 থেকে 80% মার্কস পাবে, তারা কি নেবে? আর যারা 80 থেকে 95 অ্যাভাব মার্কস অর্থাৎ 10% মার্কস পাবে, তারা কি নিয়ে পড়বে? তো দেখো, আমাদের এই স্ট্রিম ভাগ করে নেওয়াটা কিন্তু আমাদের সম্পূর্ণ মনের ব্যাপার। অর্থাৎ তোমার দক্ষতার ব্যাপার। তুমি কতটা দক্ষ, অর্থাৎ কোন বিষয়ে কতটা দক্ষ তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আমরা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব। আর স্ট্রিম যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু নানা ত্রুটি বিচ্যুতি এসেই যাবে। আর এই ত্রুটি বিচ্যুতির মধ্যে থেকেই কিন্তু আমাদের ঠিক করে নিতে হবে যে কোন স্ট্রিমটা নেব। দেখো, আমরা যদি সায়েন্স নিই তাহলে কিন্তু আমরা কিছু সময় পরে বা কিছুদিন বাদে কিন্তু আমরা কমার্সে আসতে পারবো। আর যদি কমার্স নিয়ে পড়াশোনা করি তাহলে কিন্তু আর্টসে আসতে পারবো। কিন্তু দেখো, আর্টসে পড়ে কিন্তু আমরা কমার্সে যেতে পারবো না। তখন কিন্তু সমস্যাগুলি এসেই যাবে। দেখো, সকলের কিন্তু একটা কম্পালসারি সাবজেক্ট হিসাবে বাংলা আর ইংরেজি এটা কিন্তু থেকেই যাবে। আর এই বাংলা, ইংরাজির সাথে কি করতে হবে? অন্যান্য বিষয়গুলো বেছে নিতে হবে স্ট্রিম অনুযায়ী। অর্থাৎ আমরা এই স্ট্রিমটাকে কি করব? না, ৩ টে ভাগে ভাগ করব। দেখো, কি? একটুখানি দেখো। দেখো, আমরা এই যে স্ট্রিম যদি লিখি, এই স্ট্রিমে যদি আমরা ৩ টে ভাগে ভাগ করে দেখাই যে এটা হচ্ছে সায়েন্স, সায়েন্স আর এটাকে দেখাবো কমার্স, কমার্স আর এটাকে দেখাবো আমরা আর্টস, আর্টস। তাহলে এটা দেখো বিজ্ঞান বিভাগ, আর এটা হচ্ছে বাণিজ্য বিভাগ, আর এটা হচ্ছে কলা বিভাগ। তাহলে এখানে নেব কত? না, 80 থেকে 100% মার্কসের মধ্যে, এই 100% মধ্যে। আর এই কমার্স নেব 60 থেকে কত পার্সেন্ট? 60 থেকে 80% এর মধ্যে। আর আর্টসটা নেব 40 থেকে 60% এর এই মধ্যে। তাহলে দেখো, এই ৩ টে স্ট্রিমেই আমরা পড়াশোনা করব। তো এই ৩ টে স্ট্রিমের মধ্যে কিন্তু আমাদেরকে ঠিকভাবে ডিসিশন নিতে হবে যে আমরা কোন স্ট্রিম নিয়ে পড়ব। দেখো, এই কারো বাড়িতে যদি দেখা যায় যে তাদের বাড়িতে সায়েন্স বিষয় নিয়ে অর্থাৎ বিজ্ঞান বিষয় নিয়ে কিন্তু অনেক আছে, বাবা, মা, দাদা, দিদি সকলেই আছে। তাহলে তার যদি নম্বরটা ঠিকঠাক পায়, অর্থাৎ কত? না, এই 100% কত? 80 থেকে 100% এর মধ্যে যদি নম্বরটা পায়
তাদেরকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে। আর দেখো কেউ করে এখানে কিন্তু একটা ত্রুটি এসেই যায়। যে কী ত্রুটি? না, দেখা গেল কোনো কারণে তোমাদের মধ্যে যে কেউ যে নম্বরটা পেয়ে গেছো 10% অর্থাৎ সায়েন্স গ্রুপে 10% নাম্বারটা পেয়ে গেছো। আসলে একটু কিছু মনে করবে না। দেখা গেল যে তুমি হয়তো সব কোশ্চেনগুলো কমন পেয়ে গেছো। অর্থাৎ এই সায়েন্স গ্রুপের যে বিষয় ৩ টে আছে, এর মধ্যে কিন্তু ৩ টি বিষয়ে তোমার প্রায় 100% মার্কস এসে গেছে। তাহলে কিন্তু তুমি এটা মনে করো না যে আমি সব কোশ্চেন কমন পেয়ে গেছি বলেই যে আমাকে সায়েন্স নিতে হবে, এটাও না। আবার দেখো 80% এর পরে যারা পেয়েছো তারাও কিন্তু সায়েন্স নিয়ে পা নিতে পারো। কেননা দেখা গেল তাদের বেসই শক্ত। অর্থাৎ কোন বিষয়টা তুমি বা তোমরা চয়েস করো, অর্থাৎ কোন বিষয়টা দক্ষ তোমরা, সেটা কিন্তু ঠিক করে নিতে হবে। কিন্তু একটা জিনিস থেকে সবসময় কিন্তু মাথায় রাখতে হবে কোন জিনিসটা? না, তোমরা কিন্তু ঝাঁকের কই হবে না বা সুতে গা ভাসিয়ে দেও না। দেখো কথাটা শুনতে কেমন লাগছে? এই সুতে গা ভাসিয়ে দেওয়া, এই ঝাঁকের কই, এটা আবার কি? দেখো কই মাছের একটা নীতি আছে জানো তো? কি নীতি? না, কই মাছ যখন চলাফেরা করে ওদের মধ্যে যে আগে চলে, তাহলে যে আগে চলে তাকে অনুসরণ করে কিন্তু সকলে চলে। তো দেখো এই ঝাঁকের কইয়ের মতো তোমরা যদি কেউ হয়তো সায়েন্স নিয়েছে ভালো, সে আসলেই ভালো, সে সায়েন্স নিয়েছে। তাহলে তোমরা তার সাথে তাল মিলিয়ে কিন্তু সায়েন্স নিতে যেও না। তাহলে কিন্তু বিপদ আসন্ন। আবার কখনো দেখা যায় যে বাড়ির পাশের কোনো একজন, সে হয়তো সায়েন্স নিয়েছে। তোমার বাবা-মার ইচ্ছা যে ওরা সায়েন্স নিয়েছে, আমরাও সায়েন্স নেব। অর্থাৎ তোদের মতো করে কিন্তু আমাদের কি করতে হবে? ভাবলে হবে না। অর্থাৎ ওরা যেভাবে সায়েন্স নিয়েছে আমাদের কিন্তু সেভাবে নিলে হবে না। কেননা এটা কিন্তু স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো নয় যে সবাই চলছে বলে আমিও চলছি। কেউ বা ইগোতে ডিপেন্ড করে। অর্থাৎ ইগো দিয়ে ধরো ওদের একটা গরিব ছেলে, একটা সাধারণ পরিবার, ওরা সায়েন্স নিয়েছে আর আমি এত বড়লোক, আমাদের বাড়িতে এত কিছু, আমরা সায়েন্স নেব না, আমরাও নেব। এটা কিন্তু কখনোই করো না। অর্থাৎ ইগোতে চলো না, স্রোতে গা ভাসিয়ে দিও না। আর কি ঝাঁকের কইয়ের মতো একসঙ্গে একটা গেলে তার সঙ্গে চলে যেও না। এটা গেল সায়েন্সের দিকে। এবার দেখো আমরা যারা এই 60 থেকে 80% মার্কস পাবো, তাদেরকে আমি বলব কমার্স নিতে। এবার এখানেও কিন্তু একটা বিতর্ক এসেই যায়। অর্থাৎ সেই কমার্সের কেউ যদি না থাকে বাড়িতে, তাহলে কিন্তু ভীষণ বিপদ। কেন? না দেখো কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে নাহলে স্কুল, না হলে প্রাইভেট টিউটর, না হলে আরও অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে গিয়ে কিন্তু আমাদের সেটা করতে হবে। কিন্তু সেটা করতে গেলে আমাদের প্রচুর সময় ব্যয় হয়ে যাবে। আর এই সায়েন্স বা কমার্স এর মধ্যে কিন্তু অনেক খরচ আছে। খরচটার দিকে তাকালেও চলবে না, আবার খরচটার দিকে একটু তাকাতেও হবে। দেখো এমন অনেক স্টুডেন্টস আছে, যে স্টুডেন্টসগুলোর কিন্তু দেখো আর্থিক অবস্থা এতই দুর্বল, তারা হয়তো স্কুলের সাহায্যে বা কোনো প্রতিষ্ঠানের সহায়তায় কিন্তু পড়াশোনা করে। তাদেরকে কিন্তু আরও বেশি ভাবতে হবে। কেননা এই ভাবনাটা যদি আমরা এখনই না ভাবি, তাহলে কিন্তু আমরা স্ট্রিমটা বেছে নিয়ে চলার পরে, অর্থাৎ আর্ধেক পথ চলার পরে কিন্তু আমাদের ডিসিশন চেঞ্জ করলে কি হবে? জানো কি হবে? হবে হচ্ছে ওই ধনুক থেকে তীর ছোঁড়ার মতো। অর্থাৎ তীরটাকে ছুঁড়ে দিয়েছি। তীরটা কিন্তু আর ফেরত আসবে না। সে কিন্তু টার্গেটে লাগুক বা না লাগুক সে কিন্তু চলতেই থাকবে। কিন্তু একটা জায়গায় গিয়ে সে স্থির হবে। হতে পারে সেটা টার্গেটে, আর হতে পারে সেটা টার্গেটের বাইরে। তাহলে এটা কিন্তু কখনোই করব না। তাহলে এই কমার্স নিতে গেলেও কিন্তু খরচটা অনেকটাই আছে, অনেকটাই ইংরাজি সম্পর্কে কিন্তু অনেক দখল থাকা দরকার আছে। অনেক দখল না থাকলে কমার্স কিন্তু পড়া যাবে না। তাহলে দেখো কমার্সটা আমাদের গেল। এটাও কিন্তু স্রোতে গা ভাসিয়ে ও নিয়েছে বলে আমি নেব, এটা নেব না। বন্ধুরা সবাই নিচ্ছে, আমি একা আর্টস নিচ্ছি, তাও নেব না। এবার দেখো আর্টসের বিষয় দেখো ক্লাসে অনেক স্টুডেন্টস আছে যারা একটু দুর্বল, অর্থাৎ তারা আর্থিক দিক থেকে আর্থিক কারণের জন্য দুর্বল হতে পারে, বা নিজেরা বলতে নেই, তারা একটা ফাঁকি মেরেও কিন্তু চলতে পারে, ওই গা ভাসি দিয়ে চলছে সকলের মতো। সেটা করে দেখা গেলো 40 থেকে 60% মার্কস পেয়েছে, তাকে কিন্তু আর্টস নিতে হবে। এবং তাকেও কিন্তু একটা ভাবতে হবে, আমার ডিসিশন নেওয়ার আগে কিন্তু একটু ভাবতে হবে, এখানেও কিন্তু খরচটা আছে, খরচটা কম, একেবারেই কম নয়। তো দেখো এইগুলো চিন্তা করে স্রোতে গা না ভাসিয়ে বা না ঝাঁকের কুয়োর মতো না চলে ইগোতে না দেখিয়ে, অর্থাৎ ইগোর দিকে না তাকিয়ে কিন্তু আমাদের এটা করতেই হবে। এটা করতে গেলেই কিন্তু আমাদের ডিসিশনটা এখনই নিতে হবে। তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছো। এই পরীক্ষা দেওয়ার পরে তোমরা কিন্তু মোটামুটি একটা হিসাব করে ফেলেছো, এই ১ সপ্তাহের মধ্যে, প্রায় ১ সপ্তাহ হয়েই গেল। এই ১ সপ্তাহের মধ্যে
তোমাদের কি করতে হবে না ডিসিশনটা নিয়ে ফেলতে হবে, যে অর্থাৎ কত পার্সেন্ট মোটামুটি তোমরা কিন্তু একটা হিসাব করে ফেলেছো যে এই কোশ্চেনগুলোর উত্তরগুলো আমি দিয়েছি বা এখান থেকে আমি এতটা নম্বর অ্যাচিভ করতে পারবো। এই নম্বরটা অ্যাচিভ করতে না পারলে কিন্তু আমাদের এই চিন্তাগুলো করা যাবেই না। এবার দেখো কোনো কারণে কোনো স্টুডেন্টস অর্থাৎ দেখো সেই 34% উপরে মার্কস পেয়েছে কোনো রকমভাবে, তো আমি তাদের জন্য বলবো, অর্থাৎ দেখো এই সমাজে নানা ধরনের মানুষ থাকে। দেখো এমন মানুষ বা এমন স্টুডেন্টস আছে তাদের বই কেনা তো দূরের কথা, দেখো আর্থিক খাওয়াটুকু জোটে না এমন স্টুডেন্টও আছে। তো তাদের ক্ষেত্রে বলবো, দেখো এগুলো ভাববার আগে অর্থাৎ জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে দেখো আজকে মানুষ দেখো কত কাজ করে, দেখো সেই কাজটাকে কোনো ছোট কাজ বলে হবে না বা ছোট বলে মনে করলে হবে না। কেউ বা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কেউ বা মাঠে খাটবে, কেউ বা লেবার দেবে, কেউ বা নিজের প্রফেশন দেখা গেলো সে ছোটোখাটো কুটির শিল্পের উপরে ডিপেন্ড করে চলছে, এটা হতে পারে। বা দেখো এই সব কিছুর মধ্যে আমি বলবো যে এই মাধ্যমিকের পরে বা এইচএস দেবে এরকম সময়ে বা এই যে মাধ্যমিক দেওয়ার পরে ভাবছো কী করবো, আমার তো বাবার অনেক বড় ব্যবসায় দাঁড়াতে হবে। দেখো এই ব্যবসায় দাঁড়াতে গেলেও কিন্তু একটা এডুকেশন দরকার আছে, অর্থাৎ মিনিমাম একটা এডুকেশনের দরকার আছে। দেখো আজকে যারা মাঠে কাজ করে, দেখো মাঠেও কিন্তু এই যে ওষুধ সার দেওয়ার জন্য কিন্তু ওই পেপারসগুলোতে অর্থাৎ সেই ওষুধে বা সারের গায়ে কিন্তু নানান নিয়ম প্রসেসগুলো লেখা থাকে, সেই প্রসেসগুলো পড়ার জন্য কিন্তু এডুকেশনের দরকার আছে। তা না হলে কী হবে, দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হবে। এই দৌড়ে দৌড়ে ঘুরে না বেড়ানোর জন্যই কিন্তু ডিসিশনটা নিতে হবে যে একটু পড়তেও হবে আর যে কোনো কাজই করতে হবে। তো পড়াশোনার বাইরে কি কেউ আজকে দাঁড়ায়নি? কারো বড়লোক হয়নি? অনেক বড়লোক হয়নি বা সমাজে প্রতিষ্ঠিত হয়নি? হয়েছে। তাই আমি বলব যে এই আর্টস, কমার্স, সায়েন্স নিয়ে পড়বো এটাও কিন্তু নয়। তো দেখো আমাদের কি করণীয় সেটা দেখতে হবে। তো দেখো ভাষা বোনার স্রোতে এটা, এগুলো তো করতেই হবে। আর ইগো নিয়ে চলবো না। দেখো এবার হচ্ছে আমরা যদি ধরো এখানে যদি সায়েন্স নিয়েই আমরা পড়াশোনা করি, তো এই সায়েন্স নিয়ে পড়তে গেলে আমরা কি করতে পারবো এখান থেকে একটুখানি দেখো। তো সায়েন্স নিয়ে পড়লে পরে অর্থাৎ জেইই অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে পারবে। এবার দেখো আর কি সাথে কী করতে পারবে, নেট দিতে পারবে, অর্থাৎ এই ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট এটাও কিন্তু দিতে পারবে। তাহলে এখান থেকে ডাক্তার হতে পারবে, নার্স হতে পারবে। এবার দেখো কমার্সের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটা হিসাবের অঙ্ক, অর্থাৎ অঙ্ক করেছো, যে অঙ্কগুলো করেছো আজকে পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত দিয়েছো, দেওয়ার পরে যে অঙ্কগুলো করেছো সেই অঙ্কের সঙ্গে কিন্তু কি না এই কমার্সের অঙ্কগুলোর কিন্তু কোনো যোগাযোগ নেই। এই অঙ্কটা সম্পূর্ণ ভিন্নধর্মী, অর্থাৎ তোমরা ব্যাংকে যাবে, রেলে অফিসে যাবে, যেখানেই যাবে বা বড় মলে যাবে, মলে গিয়েও দেখবে একজন অ্যাকাউন্টেন্ট আছে। সেই অ্যাকাউন্টেন্ট কিন্তু ফটফট করে হিসাব করে তোমার টোটাল হিসাবটা দিয়ে দিল বা তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে নম্বরটা বললে সে সমস্ত হিসাব করে এত পার্সেন্ট জমাতে চাইছেন, এত পার্সেন্ট পাবেন, আপনার এত টাকা ইএমআই দিতে হবে, অর্থাৎ ইএমআই দিতে হবে এই টাকা, এর উপরে ডিপেন্ড করে তুমি এত টাকা পাবে। এটা কিন্তু সব করে এই কমার্সের ছাত্ররা অর্থাৎ অ্যাকাউন্টেন্টস। অর্থাৎ এই অ্যাকাউন্টেন্টস করতে গেলে ব্যাংকে, রেলে, শপিং মলে সমস্ত জায়গায় কিন্তু দিতে পারবে অর্থাৎ করতে পারবে। এবার দেখো আর্টসে গেলে ল অ্যান্ড অর্ডার্স, অর্থাৎ এখানে আইন নিয়ে পড়াশোনা করতে পারবে। আর কি করতে পারবে, আর জার্নালিস্ট হতে পারবে, এখানে সাংবাদিকতার কাজও করতে পারবে। আর কি অর্থাৎ ডিজাইনার হতে পারবে। অর্থাৎ দেখো এই তিনটে কিন্তু ভেবে নিয়েই আমাদের পড়াশোনা করতে হবে। তো যারা নাকি আর্টস, কমার্স, সায়েন্স নিয়ে পড়বে না তারা কি পড়াশোনা করবে না? অবশ্যই করবে, তাদেরও কিন্তু পড়াশোনা করার অনেক জায়গা আছে, এটাও কিন্তু তাদের ভাবতে হবে। তাহলে আমরা এই তিনটি বিষয় সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম যে আমাদের ইংরাজি আর বাংলা এটা তো কম্পালসারি সাবজেক্ট, এর সাথে সাথে আর কোন বিষয়গুলো অর্থাৎ কোন স্ট্রিম নিলে কোনটা পড়তে হবে এটাও কিন্তু একটা ভাববার বিষয়। আর তার আগে কি করবে না তোমরা এই 11-12 সব বইগুলো যদি আশেপাশে দিদি দাদা বন্ধু থাকে তাদের কাছ থেকে কিন্তু পৃষ্ঠাগুলো উল্টে দেখবে বইয়ের মধ্যে কি আছে আসলে, তারপরে কিন্তু একটা ডিসিশন নেওয়ার ব্যাপারটা আসবে। তো নেওয়ার পরে যে আমি এটা নিলাম এটা তো আমি ভাবেইনি নেব, কিন্তু এইটা নেওয়ার আগেই কিন্তু আমাদের ভেবে নিতে হবে আমরা কোন স্ট্রিম নেব, অর্থাৎ কোন স্ট্রিম নেব আর কোন স্ট্রিমের মধ্যে যে ভাগগুলো আছে সেগুলো পড়ব, এগুলো কিন্তু একটু করে নিতেই হবে। এবার দেখো আমরা এখানে কিন্তু অনেকগুলো রুলস কিন্তু আমি বলে দিয়েছি কোনগুলো করবে। তো দেখো এখানে আমি লিখেছি, দেখো এই যে টাইপস, আর টাইপস আর কোন টাইপস দেখো এই এখানে লিখেছি যে কি
না আগে লিখেছে চোদিং স্ট্রিম 2026 মাধ্যমিক ফ্রেন্ডস 2026 সাবজেক্ট স্ট্রিম সিলেকশন টপিক হচ্ছে ইম্পর্টেন্ট টিপস। এটা কিন্তু আমি লিখেছি। লেখার পরে আমি লিখেছি যে এই কই মাছের ঝাঁক হ্যাঁ, না হওয়া। অর্থাৎ মনে হচ্ছে যেন এখানে আবার মাছ ফাছ কি আসলে এবার জীবন বিজ্ঞানের এইগুলো চলে আসলো কেন? এইগুলো চলে আসলো কেন জানো তো? এগুলো চলে আসলো যে আমরা এই মাছের ঝাঁকের নীতি বুঝেছো? অর্থাৎ বিশেষত কই মাছ। ওরা একটা যেখান দিয়ে যাবে সবাই সেখান দিয়ে যাবে। এটা কিন্তু আমরা করবই না। এটা করলে আমাদের বিপদ কিন্তু আসন্ন আগেই বলেছি। তারপর দেখো দক্ষতাপূর্ণ ভাষা অর্থাৎ তুমি যে স্ট্রিমটা নিচ্ছ সেই স্ট্রিমের সাবজেক্ট ইংরাজি আর বাংলার কথা ছাড়ো এটা তো থাকবেই। এর বাইরে যেগুলো নিচ্ছ সেগুলো সম্পর্কে তোমার দক্ষতা কতটা? অর্থাৎ তুমি কি অঙ্কে দক্ষ? তুমি কি বিজ্ঞানে দক্ষ? তুমি ভূগোল, ইতিহাসে দক্ষ? এর উপরে ডিপেন্ড করবে তোমাদের দক্ষতা আর অভ্যাসের উপর। অর্থাৎ অভ্যাস যার যত বেশি থাকবে দক্ষতা তার তত বেশি হবে। অর্থাৎ দক্ষতা বেশি থাকলেই কিন্তু এটা নেয়া যাবে। এবার দেখো ভবিষ্যৎ লক্ষ্য। দেখো আমরা ভবিষ্যৎ লক্ষ্য মানে কি? আমি ভেবেছি যে আমার অনেক বাবার বা কাকার বা আমাদের পৈতৃক সম্পত্তি অনেক আছে। আমরা বেশি পড়াশোনা করব না। এই বাবার স্থানটা আমরা নেব। তাহলে সেটা নিতে গেলেও কিন্তু একটু ভাবতে হবে যে বাবা কিসের ব্যবসা করেন বা বাবার সোর্স অফ ইনকামটা কি? সেই সোর্স অফ ইনকামের উপরে ডিপেন্ড করে তোমাদের কিন্তু ভবিষ্যৎ চিন্তা করতে হবে যে এই ব্যবসাটা আসলে কি বাজারের চাহিদা আছে? প্রচুর যদি চাহিদা থাকে এবার এটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ যারা বিজনেসম্যান তারা কিন্তু আগে থেকেই বুঝতে পারে বা পারেন যে কোন জিনিসের দাম কখন হবে, কোনটার তৈরি করলে তার বাজারে চাহিদা আছে এগুলো কিন্তু সিলেক্ট করতে কিন্তু কি পড়তে হবে? একটু ব্যবসা নিয়ে পড়তে হবে। এটা করতে হবে। এবার দেখো বাজারে চাহিদা। দেখো যে জিনিসটা তোমরা করছো বা যে স্ট্রিম নিয়ে তোমরা পড়াশোনা করছো সেই স্ট্রিমের কি বাজারে চাহিদা আছে? আজকে দেখো সবাই ভাবছে যে সায়েন্স নিয়ে পড়লেই অনেক বেশি, বেশি চাকরি পাওয়া যায় বা কমার্স নিয়ে পড়লে ব্যাংক, রেল কত জায়গায় আছে চাকরি পেয়ে যাব। আসলে আবার কেউ ভাবছে যে আর্টস পড়ে আমি স্কুলের টিচার হব, ব্যাস কোনো জার্নালিজম হব, কোনো আর্টিস্ট হব, আর না হলে কোনো কী হবে ডিজাইনার হব। এটা হতে পারো। কিন্তু সেটা করার আগে কিন্তু বাজারে চাহিদা থাকতে হবে। অর্থাৎ দেখো এই বিজনেস পড়তে গেলে অর্থাৎ এই কমার্স পড়তে গেলে অর্থাৎ বিজনেস পড়াটার মধ্যে থেকে এই বিজনেস অর্গানাইজেশন যখন আমরা পড়ব তখনই কিন্তু আমরা প্রথমেই দেখব যে যে সম্পদটা বা যে জিনিসগুলো উৎপাদন করছি সেই উৎপাদিত দ্রব্যগুলো বাজারের কতটা চাহিদা আছে। তো দেখো তুমি এমন একটা ব্যবসা করো দেখা গেল সেই জিনিসটা উৎপাদন করার পরে তার আয়ু মাত্র 7 দিন। 7 দিন পরে সেই জিনিসগুলো আস্তে, আস্তে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বাজারে তার চাহিদাটা থাকলে যদি সেটা জমে যায় তাহলে কি হবে? সেটা তোমাদের ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। এদিকেও কিন্তু ভাবতে হবে। অর্থাৎ বাজারের চাহিদা অনুযায়ী তোমাদের স্ট্রিম ভাগ করতে হবে। তাহলে কি বলছো যে তাহলে এই প্রথমেই কি আর বাজারের চাহিদা দেখব? হ্যাঁ, এটা কিন্তু যারা অভিজ্ঞ তোমাদের দাদা-দিদি যারা আছে, যারা পড়াশোনা করেন তাদেরকেই জিজ্ঞাসা করতে হবে যে এটা আমাদের ভবিষ্যৎ চিন্তাটা কী হবে? অর্থাৎ ইন ফিউচারে আমরা কি করতে চাইছি বা কি করলে আমরা এটা নেব? অর্থাৎ কি করার জন্য আমাদের কোন স্ট্রিম নিতে হবে? এটা কিন্তু করতেই হবে। তারপরে দেখো এই বৃত্তিমূলক বা টেকনিক্যাল কোর্স এখন কিন্তু অনেক কোর্স আছে। এই অনেক কোর্সগুলোর মধ্যে দেখো পড়াশোনা তো করবই, যে কোনো একটা স্ট্রিম তো পড়বই। এর মধ্যে থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কোর্সগুলো রয়েছে সেগুলো সাময়িক ২-৩ মাসের জন্য বা কোনোটা ১ বছরের ৬ মাসের জন্য এই কোর্সগুলো কিন্তু করে রাখবে। কেননা দেখো এখন প্লেন পড়াশোনা করে কোনো মূল্য নেই। তার পারিপার্শ্বিক কিন্তু একটা সাপোর্ট লাগে। যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার পারিপার্শ্বিক সাপোর্ট লাগে, এটাও কিন্তু ঠিক তাই। তো এইগুলো যদি আমরা প্রথম থেকেই আস্তে, আস্তে করে রাখি, সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের পক্ষে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবার দেখো স্বল্পমেয়াদী সার্টিফিকেশন। দেখো কোনোটা ৬ মাস, কোনোটা ১ বছর, কোনোটা ২ বছর বিভিন্ন কোর্স রয়েছে। সেই কোর্সগুলো কিন্তু আমাদের করে নিতে হবে। সেটা যেকোনো বিষয়ে হতে পারে। বা এই পড়াশোনা করার সাথে, সাথে যারা ভীষণ কনসাস অর্থাৎ যাদের গার্জিয়ানরা কনসাস বেশি, তারা কি করেন? তারা কিন্তু এই পড়াশোনার সাথে, সাথে অলরেডি তারা নানান জায়গায় ভর্তি হয়ে গেছে। অর্থাৎ এই কম্বাইন্ড বিভিন্ন কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলোর মধ্যে ভর্তি হয়ে গেছে। কেননা সেটা করতে গেলে অর্থাৎ সেই কোর্সগুলো করা থাকলে পরে আমাদের ওই যে ক্যারিয়ার গঠনের সহায়তা লাভ করবে। তো এটা কিন্তু স্বল্পমেয়াদী কোর্সগুলো করে নেবে। তো আমরা যেমন আমাদের সময় তো এত কিছু ছিল না। আমরা
মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, আরে তাহলে টাইপটা শিখতে হবে। তো কদিন টাইপে গেছি, টাইপ করেছি। কিন্তু আসলে কি আমাদের ডিসিশনটা নেওয়াটা কিন্তু ঠিকঠাক হয়নি। অর্থাৎ তখন মিডিয়া এত সক্রিয় ছিল না। এই কারণের জন্য আমাদের কিন্তু ডিসিশন নিতে অনেক জায়গায় ভুল হয়েছে। এগুলো কিন্তু করতে হবে। এবার দেখো আমরা আসবো যে এই যে বৃত্তিমূলক প্রশিক্ষণ। দেখো এর মধ্যে থেকেও যারা আর্থিক দিক থেকে দুর্বল তারাও কিন্তু নানান বৃত্তির মধ্যে ঢুকে গেছে। অর্থাৎ নানান বৃত্তির মধ্যে ঢুকে গেছে এই কারণের জন্য, অর্থাৎ আর কটা ২ টো মাস পরেই কিন্তু আমাদের অনেকগুলো টাকা লাগবে। সেই টাকার সংস্থান করার জন্য বিভিন্ন বৃত্তিমূলক কাজের মধ্যে ঢুকে যায়, যাতে সেই অর্থটা উপার্জন করে পড়াশোনা করা যায়। এটাও কিন্তু করতে হবে। এটা না করলেও কিন্তু হবে না। এবার দেখো প্রতিরক্ষা পরিষেবায় অংশগ্রহণ। আজকাল দেখো প্রতিরক্ষা খাতে, অর্থাৎ এই যে কি না আর্মি, নেভি, এয়ারফোর্সে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু অনেক লোক নেওয়া হয়। আর তার জন্য কিন্তু একটা কোর্স করতে হয়। অর্থাৎ আগের মতো নেই যে গিয়ে লাইনে দাঁড়ালাম, ব্যাস মাপঝোঁক হলো, চাকরি হয়ে গেলে, এমন নয়। একটা প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাস না করলে সেখানে যেতেই পারবে না। তো তার জন্য কিন্তু সকলে কোর্স করতে শুরু করেছে। বোথ অর্থাৎ ছেলে মেয়ে সবাই। এখন দেখো প্রতিরক্ষা খাতে অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক পারদর্শিকতার সাথে কিন্তু নানান কাজ করছে। আর এখন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবাই কিন্তু এই প্রতিরক্ষা খাতে অনেক টাকা খরচ করে। কেন না দেশের উন্নতির জন্য। তাতে কিন্তু অংশগ্রহণ করতে গেলে তোমাদের একটা কোর্স করতে হবে এবং একটা কোর্সে ভর্তি হতে হবে। ভর্তি হলে পরে সেখান থেকে তোমরা ওই প্রিলি পরীক্ষার জন্য যে প্রিপারেশন সেটা নিতে পারবে। এটাও কিন্তু করা যাবে পড়াশোনার সাথে, সাথে। আর কি করতে হবে? আর দেখো এই ব্যক্তিগত প্রচেষ্টায় অংশগ্রহণ। এই ব্যক্তিগত প্রচেষ্টাটা কি? দেখো হয়তো দেখা গেল তোমাদের পূর্বপুরুষের অনেক বড় ব্যবসা, সেই ব্যবসার কাজে একটুখানি ইনভলভ থাকতে হবে। যাতে ইন ফিউচারে আমি কি করব, অর্থাৎ পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসার উপরে ডিপেন্ড করব নাকি নিজে দাঁড়াবো সের উপরে ডিপেন্ড করবে। এর জন্য কিন্তু সেই সম্পর্কেও একটু ওয়াকিবহাল থাকতে হবে। তাদের কাছে ঘেঁষতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কী হচ্ছে। তাহলে তারাও কিন্তু বলে দেবেন যে এটা করতে গেলে কিন্তু এটা পড়তে হবে, এটার হিসাবটা এরকম, এর হিসাবটা এরকম, এটা কিন্তু গায়ে খেটে হয়, এটা কিন্তু গায়ে না খেটে হয়। তো এই যে ব্যাপারগুলো এটা কিন্তু তোমাদের ওপরেই ডিপেন্ড করবে, তোমরাই কিন্তু সেটা স্থির করবে যে এর সাথে সাথে আর কি কি করব। এবার দেখো শেষ পয়েন্টস হচ্ছে, দেখো স্রোতে গা ভাসানো থেকে বিরত থাকতে হবে। দেখো ইগো নিয়ে চলবে না, প্রথমেই বলেছি ইগো নিয়ে চলা যাবে না। স্রোতে গা ভাসিয়ে সবাই যেমন চলছে বন্ধুরা, সবার সাথে সাথে তুমিও চলে গেলে সেই ঝাঁকের কোয়ের মতো। অর্থাৎ স্রোতে গা ভাসিয়ে দিলে যে এখানে গিয়ে ঠেকে ঠেকবে, এক জায়গায় তো দাঁড়াবে। সেটা করতে গেলে কিন্তু ভবিষ্যতে অনেক অসুবিধা এসে যাবে। তাই এটা থেকে বিরত থাকতে হবে আর ইগো থেকে বিরত থাকতে হবে। এবার দেখো এখানে আমি আরও কতগুলো লিখেছি যে গোল্ডেন টপিকস আর দেখো কী, কী? না প্রথমত সিলেবাস চেক করতে হবে। দেখো এই যে যেগুলো নেওয়ার আগে ধরো আর্টস নিলে বা কমার্স নিলে বা সায়েন্স নিলে যেটাই নিলে, এইগুলো নেওয়ার আগে তোমাদের কিন্তু একটু ভাবতে হবে। কি ভাবতে হবে? সেই সিলেবাসের মধ্যে দেখো এই সিলেবাস চেক করতে হবে, অর্থাৎ বইগুলো উল্টে পাল্টে দেখতে হবে। দেখে এর মধ্যে কি আছে, আমি কি এইগুলো সম্পর্কে সত্যিই দক্ষ নাকি একেবারে অদক্ষ। তাহলে দক্ষ যদি হয় সেটাকে একটু ভালো করে দেখতে হবে, অর্থাৎ সেটা সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। তাহলে কিন্তু সেটা ঠিক হবে। তাহলে আমাদের ভুল ত্রুটি আসার সম্ভাবনা কিন্তু খুব কম এসে যাবে। এবার দেখো দ্বিতীয়ত, দেখো প্রথমত বলেছি, দ্বিতীয়ত দেখো ক্যারিয়ার কাউন্সেলিং, অর্থাৎ যারা যে বিষয়ে পারদর্শী। দেখো কেউ হয়তো তোমার বাড়ির পাশে বা তোমার বাড়িতে একজন মিষ্টি তৈরিতে একদম পারদর্শী। তো মিষ্টি যে তৈরিতে যে সবচেয়ে বেশি পারদর্শী সে তো একটা কারিগর, অর্থাৎ দক্ষ কারিগর। এই দক্ষ কারিগরের কাছে যেতে হবে যে কিভাবে মিষ্টি তৈরি করব। আর যদি তোমাদের বাড়িতে একজন টিচার থাকেন বা তোমার প্রিয় শিক্ষক বা প্রিয় মানুষ থাকে, তার কাছেই কিন্তু ডিসিশন নিতে হবে। অর্থাৎ ক্যারিয়ারে দেখো আমি এটা নিতে চাচ্ছি, এটা নিলে আমি কি হব, এটা সম্পর্কে মানে তার সঙ্গে আলোচনা করলে সবচেয়ে বেটার হবে। তো দেখো যে কৃষক তার কাছে নিশ্চয়ই মিষ্টি তৈরি করার ব্যাপারটা সম্পূর্ণ অজানা। আবার যে মিষ্টি তৈরি করে সে কিন্তু কৃষিকাজে একদম পারদর্শী নয়, অর্থাৎ দক্ষ নয়। তাহলে এখানে কিন্তু দক্ষ কারিগর যে তার কাছে সেই বিষয়ে আলোচনা করতে হবে। এটা কিন্তু তোমাদের করতে হবে ত্রুটিমুক্ত করার জন্য। এবার দেখো তৃতীয়ত দেখো পারিবারিক চাপ উপেক্ষাকরণ। তো এই যে পারিবারিক বা পারিপার্শ্বিক চাপ উপেক্ষা করুন। তা পারিপার্শ্বিক চাপ আসে যে দেখো বাড়ি থেকে, পাশের বাড়িতে একজন ধরো সায়েন্স নিয়েছে, তোমার বাড়ি থেকে প্রেশার আসছে যে ওরা সায়েন্স নিয়েছে তোকেও নিতে হবে, তোর কিন্তু এটা করতেই হবে। তোমার বন্ধুরা এসে বললো সবাই সায়েন্স নিয়ে তুই নিবি না কেন?
এটা কিন্তু নেওয়া যাবেই না। কারণ তোমাকেই ১ম বুঝতে হবে যে তুমি সেই বিষয়ে কতটা দক্ষ। তুমি কি লাকিলি সেই নম্বরটা পেয়েছো? নাকি আসলেও তুমি ভালো? তো এইটা কিন্তু তুমি জানো। আমাদের সকলের থেকে যে বিষয়ে পারদর্শী সে কিন্তু সেই বিষয়টা সম্পর্কে ভালো মতো জানে। তাই তাকেই কিন্তু স্থির করতে হবে যে আমি অঙ্ক বা বিজ্ঞান বা ইতিহাস বা ভূগোল বা বাংলা বা ইংরাজি সম্পর্কে ভীষণ পারদর্শী। আমি ছোট্টবেলা থেকে এটা সবচেয়ে ভালো লাগে। আর ভালো লাগে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার নিজের উপর। অর্থাৎ তোমাদের সকলের নিজের উপরে। আর এটা যদি ঠিকঠাক থাকে, যদি কোনো সাবজেক্টকে ভালোবেসে বাছতে পারো, তাহলে কি হবে? তাহলে কিন্তু সফলতা আসবেই আর ত্রুটিও মুক্ত হবে। এবার দেখো, চতুর্থত দেখো আর্থিক সঙ্গতি। দেখো, যে বিষয় নিয়েই পড়াশোনা করো, পড়াশোনা করতে গেলে একটা প্রচুর অর্থের দরকার লাগে। এই অর্থের সংস্থানটা তোমার কি আছে? নাকি তোমাকে নিজেই সেই অর্থটা জোগাড় করতে হয়? এমন অনেক ছাত্রছাত্রী আছে, তাদের বাড়িতে কিন্তু তাদের খাওয়া-দাওয়াটাও কোনো রকম চলে না। তো তাদের পড়াশোনাটা একটা চিন্তার ব্যাপার। জি, ওটা স্বপ্নের মতো যে আমি পড়াশোনা করব। আমার এই পরিবার থেকে আমরা পড়াশোনা করতে পারব না। কিন্তু তাকেও ঠিক করে নিতে হবে যে আমি যেটা নিচ্ছি বা আমি যেটা করছি, এটা করলে কি আমার ফিউচার ক্যারিয়ার গঠন হবে নাকি হবে না? নাকি আমি কিছুটা পথ গিয়ে আবার থমকে দাঁড়িয়ে পড়ব। তো আগেই বলেছি যে ধনুক থেকে তীর যখন ছুঁড়ে দেবে তখন আর ভাববে না সেই তীরটা তোমার কাছে ফিরে আসবে। সেই তীরটা তো তোমার কাছে কখনোই ফিরে আসবে না। কোথায় যাবে? হয় সেটা টার্গেটে লাগবে আর না হলে টার্গেটের বাইরে গিয়ে লাগবে। টার্গেটে যদি লাগে তাহলে তো লাক, আর যদি না লাগে তাহলে কিন্তু ব্যাড লাক। এটা কিন্তু তোমাদের ভাবতে হবে যে আর্থিক সঙ্গতিটা কার কেমন আছে তার উপরে ডিপেন্ড করবে যে কোন স্ট্রিম নেব। তাহলে আর্থিক সঙ্গতি থাকলে তো অবশ্যই ভালো। না থাকলে একটু কষ্ট করে হলেও চেষ্টা করতে হবে। যদি তাও না হয় তাহলে অন্য চিন্তা করতে হবে, অর্থাৎ ব্যক্তিগত ক্যারিয়ার গঠনে অংশগ্রহণ করতে হবে। এবার কেউ দেখো কি হয় না, ও আমার বাবার অনেক আছে। ডোন্ট মাইন্ড দিস। বাট এটা বলতেই হচ্ছে যে অনেকে দেখো স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে। আরে রিল্যাক্সে ঘুরছে ফিরছে, পড়াশোনা আসলে কিছুই নেই। ক্লাসে দেখবে কিছু সে স্টুডেন্টস থাকে, তাদের কথাটা বড়, কাজটা ছোট। কিন্তু যারা দেখো কাজটা ভালো করে তাদের কথাটা বেশি থাকে না। তাই এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। এটাও যদি করো, এটা যদি ১ম থেকে ভাবো, তাহলে কিন্তু কি হবে না, তোমাদের স্ট্রিম সিলেকশনে কোনো ত্রুটি আসবে না। এই ত্রুটিমুক্ত স্ট্রিম বেছে নিতেই কিন্তু এগুলো করতেই হবে। এগুলো করলেই সফলতা। এবার আসবো আমরা লাস্ট পয়েন্ট, দেখো বিকল্প পরিকল্পনা। দেখো, আমরা আমাদের জীবনে দেখি, আমাদের লাইফে আমরা মাধ্যমিকটা দিয়েছি 89, ভাবো আজ থেকে অনেক বছর আগে, তোমাদের জন্মেরও আগে। অর্থাৎ হিসাব মতো অনেকেই তখন কিন্তু ভাবনাই নেই, অর্থাৎ জন্মানোর ভাবনাই নেই। সেই সময় থেকে করছি আমরাও কিন্তু অনেক কষ্টে কিন্তু এই যে এটার উপরেও আমরা কিন্তু বিকল্প পরিকল্পনা ডিপেন্ড করেছি। করার সাথে কিন্তু আমরা পড়াশোনাটাও করেছি। তো এই বিকল্প চিন্তা বলে কি? অর্থাৎ দেখো, আজকে দেখো বাজারে যারা সত্যিকারের নেডি পারসেন্ট, অর্থাৎ যে বিষয়ই হোক না কেন, তো দেখবা তোমাদের বাড়িতে অনেক ভিখারি যায়, যায় না? যায়। সকালে উঠে দেখবো শনিবার, রবিবারে বেশি হয়, দেখবো অনেক ভিখারি আসছে। অর্থাৎ তাদের মধ্যে দেখবি কেউ সত্যিই নেড়ে পাচ্ছে। যদি কোনো অন্ধ মানুষ কোনো রকমভাবে একটা সাপোর্ট নিয়ে সে হয়তো ছোট্ট একটা বাচ্চার সাপোর্টে বা সে নিজেই চলে তোমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, তোমার কিন্তু মনে হবে না, যতই কাজ থাকে, এই অন্ধ মানুষটা তো অনেকদিন ধরে আসে, এটারা কীভাবে চলবে, তাকে আর্থিক সহায়তাটা তোমরা করবে। কিন্তু তুমি যদি শক্তপোক্ত হও, গিয়ে দাঁড়াও যে আমি অন্ধের অভিনয় করছি, কিছুতেই কিন্তু তোমাদের সেই পারিশ্রমিক পাবে না। কেননা অর্থাৎ পরিশ্রম করলে, আমার কথাটাই হচ্ছে পরিশ্রম যদি সঠিকভাবে করো তো সফলতা জীবনে আসবে। এই যে আমাদের প্রফেশন, এই যে টিউশন প্রফেশন বা স্কুলের প্রফেশন, টিচারি প্রফেশন এটা বেছে নিয়েছি। এর মধ্যে যদি আমরা ঠিকঠাকভাবে পরিষেবাটা না দিই তাহলে কিন্তু আমাদের ব্যক্তিগত ক্যারিয়ার গঠন তো হবেই না। আর সমাজে চলার মতো মুখই থাকবে না। তাই জন্য আমাদের ব্যক্তিগত ক্যারিয়ারের দিকে কিন্তু একটু নজর দিতেই হবে। এই বিকল্প পরিকল্পনা, অর্থাৎ ব্যক্তিগত ক্যারিয়ার গঠনে সে তুমি যা কিছু করতে পারো, আসল কথাটাই থাকবে চুরি না করলেই হলো। অর্থাৎ যে চুরি করবে না, সৎ পথে চলবে, তাকে কিন্তু কেউ কোনোদিন ডুবিয়ে দিতে পারবে না বা সে ডুবে যেতে পারে না। তো ওই এতগুলো পয়েন্টস তোমাদের সামনে শেয়ার করলাম, অর্থাৎ এই স্ট্রিম ভাগ নিয়ে, অর্থাৎ কোনগুলো করা যাবে, কোনগুলো করা যাবে না, কোনগুলো করলে সেই স্ট্রিম সিলেকশনে ত্রুটিপূর্ণ থাকবে না।
অর্থাৎ এই ত্রুটিপূর্ণ থাকলে কিন্তু সমস্যাটা এসে যাবে। এই ত্রুটি যদি না থাকে তাহলে কিন্তু সফলতা আসবে। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর জিজ্ঞাসা কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর আমার যারা পুরনো বন্ধু আছে তারা কিন্তু চ্যানেলটিকে প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে। আর অর্থাৎ ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেবে। যারা চ্যানেলে আছে তারা তো আছেই। আর যারা নতুন বন্ধু হচ্ছ তারাও কিন্তু কি করবে একটা করে লাইক দিয়ে দেবে। প্রয়োজনে কমেন্টস লিখবে, কমেন্টসে লিখবে কি প্রয়োজন। আমি যথাসম্ভব তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আরও নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। গুড বাই ফ্রেন্ডস।